হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকে টপিকটা হচ্ছে আমাদের পাওয়ার অ্যান্ড রিসোর্স, যেটাকে আমরা বাংলায় বলবো কি শক্তি এবং সম্পদ। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের যেটা প্রাইমারিতেও ইম্পর্টেন্ট, কারণ এটা ইভিএস এর একটা টপিক বলতে পারি, এটা একটা ইভিএসও বলতে পারি, এটা ইভিএস এর টপিক বলতে পারি, বা আমরা অন্যথায় কিন্তু জিওগ্রাফি, ঠিক আছে, এটা আমরা কিন্তু জিওগ্রাফিরও পার্ট বলতে পারি। ওকে, আজকের টপিকটা, তো আজকের টপিকটা যারা প্রাইমারি এবং হচ্ছে কি যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি এক্সাম দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। তারা প্রত্যেকে ভালো করে ক্লাসটা করো। আশা করছি প্রত্যেকে কিন্তু ক্লাসটা করে হেল্পফুল হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা পড়বো, দেখো, শক্তি সম্পদ পড়তে গেলে আমাদের সংজ্ঞা জানার তো দরকার নেই। জাস্ট মেন মেন জিনিসগুলো আমি বলে দিচ্ছি, ওগুলো একটু বুঝে নাও, আর কিভাবে এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসবে সেটা আমি বলে দেবো। তাহলে আমরা যদি দেখি এই যে শক্তি এবং সম্পদ, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সম্পদ। তাহলে সম্পদের যে টাইপটা রয়েছে বা সম্পদের যে ভাগ রয়েছে, সম্পদকে আমরা মেনলি দুভাগ ভাগ করি। একটা হচ্ছে কি প্রচলিত সংবাদ, আর একটা হচ্ছে অপ্রচলিত সংবাদ। মানে যেটা পরীক্ষার প্রশ্ন আসে সেইগুলো আলোচনা করছি। প্রচলিত মানে সম্পদ কোনগুলো, বা কনভেনশনাল এনার্জি বা রিসোর্স কোনগুলো, যেগুলো আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে ব্যবহার করি, যেগুলো যুগের পর যুগ ধরে ব্যবহার হয়ে আসছে, সেগুলো হচ্ছে প্রচলিত সম্পদ। যেগুলো ভবিষ্যতে সেগুলো ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ যে সমস্ত সম্পদগুলি বা যে সমস্ত শক্তির উৎসগুলি আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি এবং আগামী দিনে সেটা কিন্তু ফুরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো প্রচলিত শক্তি বা সম্পদ। বোঝা গেল? যেমন হচ্ছে কি কয়লা, কয়লা হতে পারে, কয়লা প্রচলিত সম্পদ। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, যেটাকে আমরা ইংরেজিতে কি বলছি, ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, ন্যাচারাল গ্যাস। এটা পরীক্ষা আসে, অনেক পরীক্ষায় মাথায় রেখো। তাহলে কি হবে? ন্যাচারাল গ্যাস। আরেকটা হচ্ছে কি পারমাণবিক শক্তি, আরেকটা হচ্ছে কি জলবিদ্যুৎ। আমরা জলবিদ্যুৎটাকে আমরা কিন্তু প্রচলিত শক্তির মধ্যেই ফেলবো বা কনভেনশনাল এনার্জির মধ্যেই ফেলবো, কারণ এটা কিন্তু আমাদের দৈনন্দিন আগে থেকেই ব্যবহার করা হয়, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি পড়লাম? প্রচলিত শক্তি কোনগুলো, প্রচলিত শক্তির উদাহরণ আসবে, সংজ্ঞা পরীক্ষা আসবে না। তাহলে প্রচলিত শক্তি বলতে বোঝাচ্ছে যে সমস্ত শক্তিগুলো মানে আমরা অনেক দিন ধরে ব্যবহার করছি, মানে আমাদের ডে টু ডে লাইফে কিন্তু নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি, সেগুলো হচ্ছে প্রচলিত, মানে সবসময় প্রচলন যেটা, অর্থাৎ যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ, এগুলো হচ্ছে প্রচলিত শক্তি। আর অপ্রচলিত শক্তি কোনগুলো? যেগুলো ধরো আমরা সবসময় ব্যবহার করি না, মানে ব্যবহার করতে গেলে আমাদের অনেক খরচা সাপেক্ষ, সেগুলো হচ্ছে অপ্রচলিত, যেগুলো কোনোদিনও শেষ হবে না। যেমন বায়োগ্যাস, বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি, এবং ছোট ছোট যে জলবিদ্যুৎ প্রকল্পগুলো রয়েছে সেগুলো, জোয়ার ভাটা শক্তি, সমুদ্র তরঙ্গ, ভূতাপীয় শক্তি, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো আমরা অপ্রচলিত শক্তি। তাহলে এখান থেকে পরীক্ষা কি প্রশ্ন আসতে পারে? প্রচলিত শক্তির উদাহরণগুলো আর অপ্রচলিত শক্তির উদাহরণগুলো ভালো করে পড়বে, কারণ এগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। বোঝা গেল? চলো নেক্সট দেখো। নেক্সট এবার আমরা যেটা পড়বো সেটা দেখো, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি। নেক্সট নেক্সট বলছে এই যে শক্তিকে আমরা আবার অন্য ভাগে ভাগ করতে পারি। সে একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি রিনিউয়েবল এনার্জি, যেগুলো পরীক্ষা আসে, একদম পরীক্ষায় যেমন প্রশ্ন আসে সেই পয়েন্টগুলো আলোচনা করছি, অতিরিক্ত কিছু পড়াবো না। একটা হচ্ছে কি রিনিউয়েবল এনার্জি, মানে যেগুলো আমরা পুনরায় নবীনকরণ করতে পারি, মানে শেষ হবে না, মানে এক হলো আবার আমরা কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো, সেগুলোকে আমরা বলবো নবীনকরণ শক্তি। যেমন হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি, জোয়ার ভাটা শক্তি, তরঙ্গ শক্তি, তার ভূতাপীয় শক্তি, ওটেক, এগুলো সব কিন্তু কি হচ্ছে রিনিউয়েবল এনার্জির সোর্স। ওকে, এগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি। এবার একটা নন রিনিউয়েবল মানে কি? যেগুলো পুনরায় তার মানে আগের অবস্থায় ফিরে আনা সম্ভব হবে না, এগুলো সীমিত রয়েছে, একবার ব্যবহার করার পরে সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে বা ফুরিয়ে যাবে, সেগুলোকে আমরা বলবো কি অনবীকরণ যোগ্য শক্তি। যেমন হচ্ছে কি কয়লা, যেমন হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি, এগুলো এগুলো কি হবে? এগুলো কিন্তু এক সময় এগুলো কিন্তু শেষ হয়ে যেতে পারে। বোঝা গেল?
তো তোমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস, সেখানে কি কি ফেসিলিটি পেয়ে যাবে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস থাকছে, বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকিউ এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে। তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানতে পারো। আমাদের ক্লাসের জন্য এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, আর ক্লাসের নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217 নাম্বারে। তাহলে এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কয়লা নিয়ে। কয়লা নিয়ে আলোচনা করব। দেখো, বলছে ভারতে বিদ্যুৎ উৎপাদনের প্রধানতম শক্তি হচ্ছে কি কয়লা। তাহলে আমাদের যে ভারতবর্ষে যে কয়লা থেকে সব থেকে বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয়, তাহলে আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদন করার জন্য মুখ্য উপাদান কোনটা, সেটা হচ্ছে কি কয়লা। মোট বিদ্যুৎ উৎপাদনের 54% কয়লা থেকে আসে। কত শতাংশ পরীক্ষা আসবে না, শুধু আসবে যে আমাদের দেশের সব থেকে বেশি বিদ্যুৎ পাওয়া যায় কোথা থেকে, সেটা হবে কয়লা থেকে সব থেকে বেশি বিদ্যুৎ পাওয়া যায়। ভারতের 99% কয়লার মজুদ ভান্ডার হচ্ছে গোন্ডওয়ানা গঠনে পাওয়া যায়। তাহলে আমাদের যে গোন্ডওয়ানা ল্যান্ড রয়েছে সেখানে কিন্তু সব থেকে বেশি পরিমাণে কয়লা কিন্তু ভারতের সব থেকে বেশি পাওয়া যায়, এটা মাথায় রাখো। তাহলে ভারতে সব থেকে বেশি কয়লা কোথায় পাওয়া যায়, কোন অঞ্চলে ভারতের সব থেকে কয়লা পাওয়া যায়, সেটা মাথায় রাখবে, গোন্ডওয়ানাতে। তাহলে ভারতের 99% কয়লা মজুদ রয়েছে কোথায়, গোন্ডওয়ানা, যেটা কি হচ্ছে কার্বনি ফেরাস যুগে তৈরি। কোন যুগে তৈরি, কার্বনি ফেরাস যুগে তৈরি হয়েছে। এবার চলে আসি কয়লার খনি বা এলাকাগুলো কি রয়েছে। বলছে গোন্ডওয়ানা কয়লা ক্ষেত্র। মাথায় রাখো গোন্ডওয়ানার মধ্যে কোনগুলো পড়ছে, দামোদর ভ্যালি মানে দামোদর উপত্যকা, সোন উপত্যকা, মহানদী উপত্যকা, গোদাবরী উপত্যকা, ঠিক আছে, পেঞ্চ, মধ্যপ্রদেশের পেঞ্চ। তাহলে এইগুলো কি, এইগুলো হচ্ছে সব থেকে কয়লা খনি। তাহলে এই যে নামগুলো দিলাম, দামোদর, সোন, মহানদী, গোদাবরী, পেঞ্চ, এগুলো সব কিন্তু আমাদের গোন্ডওয়ানা ল্যান্ডের মধ্যে পড়ছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কয়লার প্রকারভেদ মানে টাইপ অফ কয়লা। তাহলে কয়লার যে ভাগটি রয়েছে, প্রথমে যেটা রয়েছে সবথেকে বেস্ট কোয়ালিটি, সব থেকে বেস্ট কোয়ালিটি মানে বেস্ট, সব থেকে বেস্ট কোয়ালিটি কয়লা নাম হচ্ছে কি অ্যান্থ্রাসাইট। এটি সব থেকে উন্নত মানের কয়লা। এখানে 80 থেকে 95% কি থাকে, কার্বন থাকে। এটি মূলত জম্মু কাশ্মীরের 82 জেলায় পাওয়া যায়। সব থেকে বেশি কোথায় পাওয়া যায়, অ্যান্থ্রাসাইট কয়লা সব থেকে বেশি পাওয়া যায় জম্মু কাশ্মীরের 82 এলাকায়। তারপর চলে আসে বিটুমিনাস কয়লা। এটি মাঝারি ধরনের কয়লা, এতে 42 থেকে 72% কার্বন থাকে। ভারতে এই শ্রেণীর কয়লা সব থেকে বেশি দেখা যায়। তাহলে আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি কয়লা দেখা যায় কোন শ্রেণীর কয়লা, সেটা হচ্ছে বিটুমিনাস জাতীয় কয়লা। এটা মাথায় রাখবে, ভারতের সব থেকে বেশি পরিমাণে বিটুমিনাস জাতীয় কয়লা দেখা যায়। চলো নেক্সট দেখো লিগনাইট। লিগনাইটটা কি, এটি সব থেকে নিম্নমানের কয়লা, সব থেকে কমা খারাপ মানের কয়লা হচ্ছে লিগনাইট কয়লা। এটা দেখতে কি রকম, এটা দেখতে বাদামি রঙের হয়। এখানে 30 থেকে 50% কার্বন থাকে। একে কি বলা হয়, ব্রাউন কোলও বলা হয়। ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে যে ব্রাউন কোল কাকে বলা হয়, ব্রাউন কোল বলা হয় লিগনাইট কয়লাকে বলা হয়। ঠিক আছে, আর লিগনাইট কয়লার যে সমস্ত খনিগুলো রয়েছে একটু আমরা দেখে নিই, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যেমন হচ্ছে তামিলনাড়ু নেভেলি, ইম্পর্টেন্ট। তাহলে তামিলনাড়ু নেভেলি হচ্ছে লিগনাইট কয়লার প্রধান খনি। তাহলে ভারতের লিগনাইট কয়লার প্রধান খনি নামটা হচ্ছে তামিলনাড়ুর নেভেলি। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এটি কয়লা তৈরির মধ্যবর্তী ধাপ মানে পিট। পিট কি, পিট কোনো কয়লা না, এটা কয়লা তৈরির একটা ধাপ। কাঠের উপাদান স্পষ্টভাবে দেখা যায়। মানে আমরা প্রত্যেকেই জানি যে কয়লা উৎপন্ন হয় কি থেকে, কয়লা উৎপন্ন হয় মরা পচা উদ্ভিদ থেকে। তো এই কয়লার মধ্যে কিন্তু কাঠের যে উপাদান সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করা যায়। ভারতে প্রধান কয়লা ক্ষেত্রগুলো কি কি রয়েছে, যেমন দামোদর উপত্যকা কয়লা ক্ষেত্র, দামোদর রয়েছে। ভারতের সব থেকে বড় কয়লা মজুতের অঞ্চল হয়েছে কোথায়, ঝাড়খণ্ড। ভারতের সব থেকে বড় কয়লা মজুতের অঞ্চল বিস্তৃত রয়েছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে।
ঝরিয়ার খনি ভারতের সব থেকে বড় কয়লা উৎস। তাহলে ভারতের সব থেকে কয়লার উৎস কোনটা, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া। এটা মাথায় রাখবে, ঝাড়খণ্ডের ঝরিয়া। ঝাড়খণ্ডে আর কি কি রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে চন্দ্রপুরা রয়েছে কয়লা খনি, বোকারো রয়েছে কয়লা খনি, গিরিডি রয়েছে কয়লা খনি। এগুলো মাথায় রেখো। তো তোমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস, সেখানে কি কি ফেসিলিটি পেয়ে যাবে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস থাকছে, বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকিউ এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে। তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানতে পারো। আমাদের ক্লাসের জন্য এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, আর ক্লাসের নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217 নাম্বারে। তারপরে যে করমপুরা, রামগড় এগুলো রয়েছে। রানীগঞ্জ পশ্চিমবঙ্গের, এটি সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে কি বলছে, রানীগঞ্জ পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিসের জন্য, কয়লার জন্য, এটা মাথায় রেখো। চলো নেক্সট দেখো, সোন উপত্যকা বা যেটাকে আমরা বলি কয়লা ক্ষেত্র, প্রধানত মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ জুড়ে বিস্তৃত। সোন উপত্যকাটা কোথায় রয়েছে, সোন উপত্যকা রয়েছে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ নিয়ে। মহানদী উপত্যকা রয়েছে ছত্তিশগড় উড়িষ্যা নিয়ে, মহানদী রয়েছে। ছত্তিশগড়ে খনি অঞ্চল সমূহ, ছত্তিশগড়ে কি রয়েছে, কোরবা। ছত্তিশগড়ে কয়লা খনির নাম হচ্ছে কোরবা, ইম্পর্টেন্ট কিন্তু। গোদাবরী উপত্যকা কয়লা ক্ষেত্র, যেটা প্রধানত তেলেঙ্গানা রাজ্যে রয়েছে। গোদাবরী উপত্যকাটা রয়েছে কোথায়, তেলেঙ্গানাতে। ওয়ার্ধা উপত্যকা কয়লা খনি রয়েছে যেমন মহারাষ্ট্রে ওয়ার্ধা। এগুলো পরীক্ষা আসবে যে ওয়ার্ধা উপত্যকা দেখা যায় মহারাষ্ট্রে, এগুলো খুব পরীক্ষায়। সাতপুরা কয়লা ক্ষেত্র রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে সাতপুরা কয়লা ক্ষেত্র। রাজমহল কয়লা ক্ষেত্র রয়েছে কোথায়, ঝাড়খণ্ডে রয়েছে। এবার রাজ্যভিত্তিক কয়লার মজুত এবং উৎপাদন। কয়লা মজুতের দিক থেকে প্রথমে কে রয়েছে, সব থেকে কয়লা রিজার্ভ মানে মজুত রয়েছে কোথায়, ঝাড়খণ্ডে, তারপরে উড়িষ্যায়, তারপরে ছত্তিশগড়, তারপরে পশ্চিমবঙ্গ। 4 নম্বর মজুতের দিক থেকে। আর উৎপাদনের দিক থেকে প্রথম কে, সেটা ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। মানে ছত্তিশগড় 1 নম্বরে, ঝাড়খণ্ড 2 নম্বরে। প্রথম কয়লা উত্তোলন হয়েছিল কবে, 1974 সালে। তাহলে ভারতে প্রথম কয়লা উত্তোলন হয়েছিল 1974 সালে রানীগঞ্জের সীতারপুর অঞ্চলে। এটি ভারতের প্রাচীনতম কয়লা খনি। তাহলে ভারতের প্রাচীনতম কয়লা খনি হচ্ছে রানীগঞ্জের সীতারপুরে। বিশ্বে কয়লা উৎপাদনের শীর্ষ স্থানীয় দেশগুলি সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চীন বিশ্বের সব থেকে বেশি কয়লা উৎপাদনকারী দেশ, ভারত রয়েছে দ্বিতীয়। ঝাড়খণ্ডের ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা উৎপাদন কেন্দ্র। তাহলে ভারতের বৃহত্তম কয়লা খনি উৎপাদন কেন্দ্র নাম হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া। তামিলনাড়ুর নেভেলি ভারতের বৃহত্তম লিগনাইট খনি। কোল ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল কবে, 1973 সালে, যার পূর্বে নাম ছিল কোল মাইন অথরিটি। এটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1975 সালে এটির নামকরণ হয়, মানে 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1973 সালে কি হয়েছিল, কোল মাইন অথরিটি প্রতিষ্ঠিত হয়, কোল মাইন অথরিটি। তার 1975 সালে নামকরণ হয়েছিল কি, কোল ইন্ডিয়া লিমিটেড। তো কয়লা সম্পর্কে পুরো ডিটেলসে পড়ে দিলাম, কয়লা থেকে এর বাইরে প্রশ্ন আসবে না, এইটুকু ভালো করে পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে।